হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের মাধ্যমিকের যে কোশ্চেনটা এসছে, অর্থাৎ রিসেন্টলি যে কোশ্চেনটা এসছে সেই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ মাধ্যমিক 2024-এর যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের আজকে আমরা এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। পরের দিন আমরা বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে এমসিকিউতে কী কী কোশ্চেন এসেছিল এবং তার অ্যান্সারগুলো কী কী হবে সেইগুলো আমরা একদম ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক যে কী কী কোশ্চেন এসেছিল এবং তার অ্যান্সারগুলো কী হবে। তো দেখো, প্রথমেই যে একের দাগের কোশ্চেনটা অর্থাৎ বিভাগ ক, সেই কতে কি ছিল, এমসিকিউগুলো ছিল অর্থাৎ 15টা এমসিকিউ ছিল, যার মান হচ্ছে কত, এক এক করে, অর্থাৎ 15 নম্বর। তো খুবই সহজ ছিল কোশ্চেনগুলো। তো দেখে নেওয়া যাক অ্যান্সারগুলো কী কী হবে। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে বায়োগ্যাসের মূল উপাদান, অর্থাৎ তোমাকে এখানে জানতে চাইছে যে বায়োগ্যাসের মূল উপাদান কি। তো বায়োগ্যাস মানেই তোমরা সবাই জানো যে বায়োগ্যাস কিভাবে তৈরি হয়, গোবর গ্যাস থেকে, তাই তো? অর্থাৎ গোবর গ্যাস যেটা, সেটাকে আমরা কি বলি, বায়োগ্যাস বলি। তো সে তার মধ্যে কি থাকে, মিথেন থাকে, অর্থাৎ মিথেনের সংকেতটা কি, CH4। এই যে মিথেনটা যখন বায়ুর সংস্পর্শে আসে তখন কি হয়, জ্বলতে শুরু করে, ঠিক আছে? অর্থাৎ মিথেনটা যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন কি হয়, এটা জ্বলতে শুরু করে। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে একের দাগের একের যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সারটা কি হয়ে গেল, এ হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ এমসিকিউ মানে কি, মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ তোমার অনেকগুলো অপশান থাকবে, সেগুলো থেকে একটা অ্যান্সার হবে, ঠিক আছে? তো চলো দুইয়ের দাগেরটা দেখে নেওয়া যাক। দুইয়ের দাগেরটা কি বলেছে দেখো, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অর্থাৎ তোমাকে এখানে জানতে চেয়েছে যে বাস্তব গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, ঠিক আছে? আমরা জেনারেলি কি পাই, জেনারেলি আমরা আদর্শ গ্যাস বলে কোনো কিছু পাই না, ঠিক আছে? যেগুলো পাই সেগুলো সবগুলো কি, বাস্তব গ্যাস। কারণ আদর্শ গ্যাস পালন করার জন্য যে যে সূত্রগুলো মেনটেন করতে হয় সেগুলো কিন্তু মেনটেন করতে পারে না যে কোনো গ্যাস, তার জন্য সবগুলো কি, বাস্তব গ্যাস, ঠিক আছে? তো এই বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, অর্থাৎ আদর্শ গ্যাসের মতো আচরণ দেখাবে কখন, সেইটা তোমাকে এখানে জানতে চেয়েছে, ঠিক আছে? তো প্রথমে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে যে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায়, উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায়, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায়, নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রায়। তোমরা সবাই জানো যে আদর্শ গ্যাস কি, আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কখন বাস্তব গ্যাসগুলো, যখন প্রেসারটা কি হবে, প্রেসারটা কম হবে, ঠিক আছে? এবং টেম্পারেচার যেটা পাচ্ছ সেই টেম্পারেচারটা কী হবে, হাই হবে, ঠিক আছে? অর্থাৎ কম টেম্পারেচার এবং উষ্ণতা, উচ্চ উষ্ণতায় কী হবে, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, ঠিক আছে? তো আমাদের অপশান হয়ে যাচ্ছে সিটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে যখন প্রেসারটা কি হয়ে যায়, কম হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ নিম্নচাপ এবং উষ্ণতা যেটা পাবো, টেম্পারেচার, সেটা যদি হাই হয় তাহলে কি হবে, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে গেল, সি হয়ে গেল, ঠিক আছে? চলো পরেরটা দেখে নেওয়া যাক, একের দাগের 3, ঠিক আছে? তো এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত হবে, ঠিক আছে? এখানে দেখো অপশান বলে দিয়েছে 3, 1, 2, 1.5। তো এখানে দেখো এইটা কি দিয়েছে, 44.8 লিটার দিয়েছে, তাই তো? এসটিপিতে আমরা কি জানি যে যদি আমরা 1 মোল যে কোনো গ্যাস নিই, ঠিক আছে, 1 মোল ধরে নাও যে কার্বন ডাইঅক্সাইড নিয়েছো, 1 মোল কার্বন ডাইঅক্সাইড নিলে তাতে কত আয়তনে থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, তাহলে সেটা আমরা কি জানি যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড এর থাকে, তাই তো? এসটিপিতে দেখো এখানে তোমাকে জিজ্ঞেস করেছে এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে 22.4-এ কত, 1 মোল কার্বন ডাইঅক্সাইড থাকে, তাই তো? তাহলে এত লিটারে, তাহলে এখানে দেখো যে তুমি যদি এইটাকে ডবল করে দাও, তাহলে ডবল করলে পরে কি পাবে, 44.8 লিটার পাবে, তাই তো? তাহলে এটাও কি হয়ে যাবে, এটাকে আমাকে 2 করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাও হয়ে যাচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি 2 মোল হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 2 মোল, তাহলে অ্যান্সার কি হবে আমাদের, 2 মোল হয়ে যাচ্ছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত হবে, 2 মোল। এবার যদি বলে যে কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা অ্যাটমিক মাস বার করি তাহলে কত পাবো আমরা, 44 পাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার সি হয়ে যাচ্ছে কি 2 মোল। চলো চারের দাগেরটা দেখে নিই। চারের দাগেরটা কি বলেছে দেখো, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান কত। আমরা কি জানি যে আয়তন গুণাঙ্ক কত হয়, 1/273, চাপ গুণাঙ্ক কত হয়, 1/273, ঠিক আছে? এবার বলেছে যে অনুপাত বার করতে বলেছে, তার মানে কি ভাগ করে দেবো, ভাগ করলে পরে কি হবে, কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে কি পড়ে থাকছে আমাদের, 1 পড়ে থাকছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে, অপশানে দেখে নাও 1 কোথায় আছে,
এই তো 1 আছে, ঠিক আছে, অর্থাৎ ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 4 দাগের অ্যান্সার কত হলো? ডি হয়ে গেল। এবার যদি অনুপাত না বলে যে কোনো একটা বলে দিত, ধরে নেওয়া হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্কের মান কত, তখন কি বলতাম আমরা 1/273, ঠিক আছে, বা চাপ গুণাঙ্কের মান কত, 1/273 হয়ে যেত, ঠিক আছে। তাই এভাবেই একটুখানি ঘুরিয়ে দিয়েছে, এখানে অনুপাতটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই অনুপাতটা যদি না বলতো তাহলে আমাদের অ্যান্সার কি হতো? সি হয়ে যেত। চলো 5 দাগেরটা দেখে নিই। 5 দাগেরটা কি বলেছে দেখো, যে প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো, অর্থাৎ এখানে প্রতিসরাঙ্ক যেটা আমাদের মিউ, প্রতিসরাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়? মিউ দিয়ে প্রকাশ করা হয়। এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করা হয়? ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক প্রকাশকারী সমীকরণটা কি হবে বার করতে বলেছে। তো এই সম্পর্কটা কি হবে বার করতে বলেছে। তো এখানে দেখো আমরা সবাই জানি যে কি হয়, মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার হয়, তাই তো। তাহলে এখানে দেখে নেওয়া হচ্ছে কোথায় ল্যামডা স্কোয়ার রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ডি এর দাগে আমাদের কি রয়েছে, এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এইটা। এটা একদম ডাইরেক্ট বইয়ে দেখতে পাবে পুরো সমীকরণটাই, ঠিক আছে, একদম হুবহু বইয়ের একটা কোশ্চেন রয়েছে, ঠিক আছে, সেই কোশ্চেনটাকে এখানে মনে হচ্ছে তুলে দিয়েছে, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক 1 দাগে 6 কি বলেছে, যে বিবর্ধিত অসদবিম্ব গঠিত হয় কোথায়? বিবর্ধিত মানে অনেক বড় প্রতিবিম্ব তৈরি হয়, কোথায় তৈরি হয় বলো? এখানে দেখো যে অসদবিম্ব তৈরি হচ্ছে, তাই তো। তাহলে বিবর্ধিত অসদবিম্ব কোথায় তৈরি হয়? আমরা কি জানি, উত্তর লেন্সে তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, 1 দাগে 6 উত্তর কত হচ্ছে? বি হয়ে যাচ্ছে, ঠিক আছে, উত্তর লেন্স দ্বারাই। চলো 7 দেখে নিই। 7 কি বলেছে, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, ঠিক আছে, এই একটা তার, এই তারের মধ্য দিয়ে কি হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় তারটিকে টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। ধরে নাও যে এখানে 1 মিটার রয়েছে, তাহলে এটাকে কি হয়ে গেল, বাড়িয়ে ধরে নাও 2 মিটার করা হলো, ঠিক আছে, বৃদ্ধি করা হলো। তাহলে এখানে বৃদ্ধি করা হলো, এই অবস্থায় তারটিকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, ঠিক আছে। তো অর্থাৎ তড়িৎ প্রবাহ কি হবে, তড়িৎ প্রবাহের মাত্রাটা বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, প্রথমে বৃদ্ধি পাবে, পরে হ্রাস পাবে, তারপর এটা কি বলেছে, তারের দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভর করে না। তাহলে এখানে অপশানগুলোর মধ্যে কোনটা হবে? তাহলে এখানে দেখো যে যদি আমরা দেখি কোশ্চেনটাকে ভালোভাবে দেখি, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি এখানে বলতে পারি যে রোধটাকে বার করতে পারলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। আমরা কি জানি যে রোধ সমান আর সমান কি হয়, রো ইন্টু এল বাই এ। তাহলে এখানে দেখো যে তুমি যদি এলটাকে বাড়াও, তাহলে এলটা বাড়লে পরে কি হবে, এটা কমবে, ঠিক। অর্থাৎ তুমি কি করছো, এই একটা তার, সেই তারটাকে তুমি যদি বাড়াও, দৈর্ঘ্য বৃদ্ধি করো, তাহলে কি হবে, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, কমে যাবে তো, কারণ তারটা মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কখন পাবে, পুরোটা চুপসে যাবে, তাই তো। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাচ্ছে, ঠিক আছে। দৈর্ঘ্য বৃদ্ধি করলে কি হবে, এল যদি বাড়ে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে, কমে যাবে, ঠিক। এবার দেখো যে এখানে কি বলেছে, যদি দৈর্ঘ্য বাড়ায় তাহলে কি হবে, রোধ বাড়বে, ঠিক আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে, যদি কমে তাহলে কি হবে, এখানে দেখতে পাচ্ছ এটা যদি কমে যায় তাহলে কি হবে, রোধটা বাড়বে। তাহলে এখানে অপশান কোনটা হবে বলো, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে কি হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কি রোধটা বেড়ে যাচ্ছে মানে কি প্রবাহ মাত্রা কমে যাবে। রোধ যত বাড়বে, আর যত বাড়বে তত কি হবে, আয়টা কমবে, তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে, কমে যাবে। তাহলে আয় কোথায় কমছে, দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যখন কমে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, আরটা বেড়ে যাচ্ছে, আর বেড়ে যাওয়া মানে কি, এটা কমে যাওয়া, তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাওয়া, তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, হ্রাস পাচ্ছে, তাই তো। তাহলে অপশান হয়ে যাচ্ছে কি বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরেরটা দেখে নিই। 8 দাগেটা কি বলেছে দেখো, বলে দিয়েছে যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে কত? আধান বলেছে, আধানটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কিউ দিয়ে প্রকাশ করি, তাই তো। কিউ সমান আমরা কি জানি যে আইটি, এটা একটা সমীকরণ আমরা জানি। এখানে দেখো যে কি কি বলে দিয়েছে, দেখো 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তার মানে কি আইটা কত বলে দিয়েছে, 5 অ্যাম্পিয়ার বলে দিয়েছে, ঠিক। আর টি কত বলে দিয়েছে, 30 সেকেন্ড বলে দিয়েছে, খুব সহজ,
টি বলে দিয়েছে 30 সেকেন্ড। তাহলে আমাদের আর কিছুই করতে হচ্ছে না, দুটোকে গুণ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কারণ আমরা কি জানি আধান সমান কি হচ্ছে আই ইন্টু টি। তাহলে এখানে আমরা কি পাবো 5 × 30 সমান 150 কুলম। তাহলে 150 কুলম হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এই তো 150, ঠিক আছে। তাহলে বি হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার, 8-এর দাগের বি। চলো 9-এরটা দেখে নিই। 9-এরটা কি বলেছে দেখো, a² 222, আর এখানে কি পারমাণবিক ক্রমাঙ্ক কত বলে দিয়েছে 86 বলে দিয়েছে। সেখান থেকে কি তৈরি হচ্ছে, বি একটা অ্যাটম তৈরি হচ্ছে যেটার ভর সংখ্যা কত 210/84, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক কত 84, ভর সংখ্যা কত 210। বিক্রিয়াটিতে নিঃসৃত আলফা ও বিটা কণার সংখ্যা হবে যথাক্রমে, অর্থাৎ এখানে আমাকে কি বলে দিয়েছে আলফা কতগুলো বেরোলো আর বিটা কতগুলো বেরোলো সেটা বার করতে হবে। তো প্রথমে আমরা যদি ধারণাটা দেখে নিই, তাহলে আলফা মানে কি হয়, আলফা মানে আমরা যদি দেখি তাহলে এখানে ধরে নাও যে কোনো একটা এলিমেন্ট রয়েছে তার ভর সংখ্যা কত হয় -4 হয়, আর পারমাণবিক সংখ্যা কত হয় -2 হয়। অর্থাৎ এখানে ধরে নাও যে এক্স এর রয়েছে 6 আর নিচে রয়েছে 4। তাহলে এখান থেকে যদি আমাদের আলফা বেরোয় তাহলে আমাদের কি হয়ে যাবে, ভর সংখ্যা 4 কমে যাবে, ঠিক আছে। আর এখানে পারমাণবিক ক্রমাঙ্ক 2 কমে যাবে, এটাই হচ্ছে মানে, ঠিক আছে, আলফা মিনিং। আর বিটা মানে কি, বিটা মানে হচ্ছে যে ভর সংখ্যা 0 থাকবে আর এখানে কি হবে 1 করে যোগ হবে, ঠিক আছে। অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক কি হবে +1 হবে, ঠিক আছে। এটা হচ্ছে সহজ ভাষায় বলে দিলাম। এবার দেখো যে এখানে যদি আমরা দেখি ভর সংখ্যাটাকে বিয়োগ করি তাহলে কত পাচ্ছ, 222 থেকে 210 বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি যে 12 পাবো, ঠিক আছে। 12কে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটার জন্য কত হচ্ছে -4 হচ্ছে, তাহলে এখানে 12 যদি করি তাহলে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 3 পাচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 3টে আলফা আমরা পাবো, ঠিক আছে, 3টে আলফা পাবো। কারণ হচ্ছে কি এক একটার জন্য 4 করে কমে যাবে, তাহলে 3 4 12, অর্থাৎ 12 যেহেতু এখানে কমে যাচ্ছে সুতরাং আমাদের কত হচ্ছে 3টে আলফা হচ্ছে। এবার নিচেরটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে, নিচেরটাতে দেখো 86 থেকে 84 হয়েছে, ঠিক আছে। এবার এখানে যদি আমরা 3টে কমাই তাহলে 3 একটার জন্য কত হয় -2 হয়, তাহলে 3টের জন্য কত হবে -6 হবে, 3 2 6। তাহলে এখানে দেখো যে 86 থেকে এটা কত হতো 80 হওয়ার কথা, ঠিক আছে, 80 হওয়ার কথা, ঠিক না, ঠিক না। তাহলে এটা 80 না হয়ে 84 হয়েছে। তাহলে প্রথমে আমরা কি পাবো বলো, প্রথমে যদি আমাদের 3টে আলফা বেরোয়, এ থেকে 3টে আলফা বেরোয়, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে বিটা তৈরি হয়েছে সেটা কত হচ্ছে 210 হচ্ছে, আর এটা কত হচ্ছে 80 হচ্ছে, ঠিক আছে, 86 থেকে 80 হলো, ঠিক আছে। এবার দেখো যে যদি আমাদের বিটা বেরোয়, বিটা যদি বেরোয় তাহলে এখানে ভর সংখ্যা কোনো রকম পরিবর্তন হচ্ছে না, বি 210ই থেকে যাচ্ছে। এবার দেখো এখানে কতগুলো প্লাস হচ্ছে, প্লাস এখানে 4 হচ্ছে, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 84, যেহেতু হচ্ছে 84 হচ্ছে সুতরাং আমরা কি করব 4টে বিটা করব। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে 3 আলফা 4 বিটা। এখানে অপশানে কোথায় রয়েছে দেখো 6 আলফা, এটা হচ্ছে না 3 আলফা 4 বিটা, এই তো। তাহলে বি হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা দেখে নিই। 10-এর দাগেরটা কি বলেছে দেখো, মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও, তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে এখানে দেখো যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন সবগুলোতে কে রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এবার দেখো যে অক্সিজেন আর ফ্লোরিন কোথায় থাকে, আমরা দেখতে পাই যে ডান দিকে থাকে, তাই তো। অর্থাৎ পর্যায় সারণী যদি আমরা দেখি তাহলে পর্যায় সারণী এই দিকটাতে কি থাকে, এগুলো থাকে অক্সিজেন, ফ্লোরিন। আর বাঁ দিকটাতে কি থাকে, বাঁ দিকটাতে আমাদের কার্বন, নাইট্রোজেন এগুলো থাকে। তাহলে এবার বলো আমরা কি জানি যে বাঁ দিক থেকে যত ডান দিকে যাব তত কি হয়ে যাচ্ছে, প্লাস কমে যায় মাইনাস বেড়ে যায়, তাই তো। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বেড়ে যায়, ঠিক। তাহলে এবার বলো যে যারা বাঁ দিকে থাকবে তাদের তড়িৎ ধনাত্মকতা বেশি হবে, তাই তো। তাহলে তড়িৎ ধনাত্মকতা কার বেশি হবে, নিশ্চয়ই কার্বনের বেশি হবে, তারপরে কি হবে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। এবার তড়িৎ ঋণাত্মকতা যদি বলতো কার সব থেকে বেশি, তাহলে আমরা কি পেতাম, তড়িৎ ঋণাত্মকতা যদি বলতো তাহলে কি হতো ফ্লোরিনের সব থেকে বেশি পেতাম, তারপরে কি হতো অক্সিজেন, ঠিক আছে, তারপরে কি হতো নাইট্রোজেন, তারপরে কি হতো কার্বন, ঠিক আছে, এইভাবে হতো। ক্লিয়ার হয়েছে? এবার দেখো যে এখানে আমাদেরকে বলে দিয়েছে যে ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে আমরা কি পাবো, সব থেকে আগে কাকে পাবো, কার্বনকে পাবো, তারপরে হচ্ছে কি নাইট্রোজেনকে পাবো, তারপরে হচ্ছে কি অক্সিজেনকে, তারপরে হচ্ছে ফ্লোরিনকে। তাহলে এখানে দেখো যে এই অপশানটা, এই সারিটা কোথায় আছে, এই সারিটা কোথায় আছে,
ফ্লোরিন এটাতেও নাই, এইটাতে উল্টো করে আছে, এইটাতে এটাতেও নাই। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে বি অপশানটা প্রায় অনেকটাই মিলে যাচ্ছে, কিন্তু এটা সাজানোটা উল্টো রয়েছে। যদি এটাকে ঘুরিয়ে দিত তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা একদম প্রপারলি আসতো। তাহলে এই কোশ্চেনটা একটু গন্ডগোল রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা কোনটা হচ্ছে, বি এর দাগেরটাই অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটাকে উল্টোতে হবে, তাহলে হবে। অর্থাৎ আমাদের এক্স্যাক্টলি অ্যান্সার কোনটা হচ্ছে এইটা, কারণ কি বলেছে, ঊর্ধ্বক্রমে বলেছে, ঊর্ধ্বক্রমে সাজাও। ক্লিয়ার হয়েছে? তাহলে আপাতত আমরা কি দেখব, বি। যদি কোশ্চেনটাকে কিছু গন্ডগোল হয়ে থাকে তাহলে তোমরা অ্যান্সারে অর্থাৎ তোমরা প্রপার নাম্বারটা পেয়ে যাবে, ঠিক আছে। চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে, 1/11টা বলেছে NaCl যোগে Na ও Cl পরমাণু ইলেকট্রন বিন্যাস কত, ঠিক আছে। NaCl যৌগটা বলে দিয়েছে, দিয়ে বলেছে যে কত হবে ইলেকট্রন বিন্যাসটা, অর্থাৎ এখানে ইলেকট্রন বিন্যাসটা আমাকে জানতে চেয়েছে। তো দেখো এখানে সব থেকে যেটা আমাকে মনে রাখতে হবে, এখানে যৌগটা বলে দিয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আলাদা আলাদাভাবে বলেনি। যদি আলাদা আলাদাভাবে বলতো তাহলে আমরা কি জানি যে সোডিয়ামের কত হয়, 2 8 1 হয়, তাই তো 11। আর ক্লোরিনের কত হয়, 2 8 7। তাহলে এবার বলো, এরা যদি পরস্পরের যৌগ গঠন করে, মানে এর সাথে এ যুক্ত হয়, যুক্ত হয়ে তো যৌগ গঠনটা করছে, ঠিক আছে। তাহলে যৌগ গঠন করলে পরে কি হবে, এই একটা ইলেকট্রনকে নিয়ে নেবে, ক্লোরিন নিয়ে নেবে, দিয়ে এ কী হবে, অষ্টকপূর্ণ হয়ে যাবে, আর এ অষ্টকপূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাবো যে যৌগ যখন গঠন করবে তখন এনে কি হয়ে যাবে, এনএটা হয়ে যাচ্ছে 2 8 হয়ে যাচ্ছে, এবং ক্লোরিনটা কি হবে, ক্লোরিনটা হয়ে যাচ্ছে 2 8 8। তাহলে এখানে অপশানে কোথায় রয়েছে দেখো, এটাতে 2 8 8, এটা তো হবেই না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এইটা ডি এর দাগেরটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 8 2 8 8। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো নিশ্চয়ই, যোগও বলে দিয়েছে, সেই জন্য আমরা কিভাবে দেখব, অষ্টকপূর্ণ করেই দেখতে হবে, ঠিক আছে। চলো পরের দাগেরটা দেখে নিই। পরের দাগেরটা কি বলেছে দেখো, তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। ভালো করে দেখবে, এখানে নয় বলে দিয়েছে, তা স্থির করো। অর্থাৎ এখানে অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক নয়, তড়িৎ বিশ্লেষণ যে এটা দিয়েছে, তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে যে তড়িৎ পরিবহনটা হবে সেটার ক্ষেত্রে কোনটা সঠিক হচ্ছে না। এখানে দেখো যে রাসায়নিক পরিবর্তন হয়, এটা তো হবেই। দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এটা তো হবেই, কারণ দ্রবীভূত অর্থাৎ গলিত অবস্থাতে তো তড়িৎ পরিবর্তন হয়। তড়িৎ বিশ্লেষণ মানে কি, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি রাইট হয়ে যাচ্ছে। সঠিক নয় বলেছে, আমাকে নয় যেটা বলেছে অর্থাৎ মিথ্যে যেটা, সেটা আমাকে বার করতে হবে। উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোদ বাড়ে, এইটা দেখো, যদি আমরা টেম্পারেচার বাড়াই, ঠিক আছে, টেম্পারেচার বাড়ালে পরে কি হবে, কোনো একটা এলিমেন্ট যদি আমরা নিই, এলিমেন্টের থেকে কি হয়, আয়নটা কি হয়ে যাচ্ছে, আয়নের পরিমাণটা কি হয়ে যায়, বেড়ে যায়। উষ্ণতা বাড়ালে পরে আয়নটা কি হয়ে যায়, বেড়ে যায়। তাহলে আয়ন যত বাড়বে তত কি হবে, রোদ কমবে, তাই তো। তাহলে এখানে দেখো যে এটা কি হয়ে যাচ্ছে, এটা কমে যাবে। উষ্ণতা বাড়ালে পরে কি হয়ে যায়, রোদ কমে যায়, ঠিক। তার কারণ হচ্ছে যে আয়নগুলোর মুভমেন্ট কি হয়ে যায়, বেড়ে যায়, তাহলে রোদটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এখানে কি হচ্ছে বলে দিয়েছে যে রোদটা বাড়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের ভুল। তারপর এটা দেখে নেবো, আয়ন দ্বারাই তড়িৎ পরিবাহিত হয়, এটা তো ঠিক। তাহলে এখানে কি বলেছে, সঠিক নয় বলেছে, তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে সি হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। চলো 13 দাগেরটা দেখে নিই। 13 দাগেরটা কি বলেছে, যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো, এটা খুব সহজ। নেসলার বিকারকে কি ব্যবহার করা হয়, অ্যামোনিয়া ব্যবহার করা হয়, অ্যামোনিয়া NH3, ঠিক আছে। চলো পরেরটা দেখে নিই। 14টা কি দিয়েছে দেখো, 14টা বলেছে যে তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি কি। তাপীয় বিজারণ পদ্ধতিতে এই যে ধাতুগুলো দিয়েছে সেটা কোনটাকে আমরা তাপীয় বিজারণ পদ্ধতিতে মানে বার করতে পারি, ঠিক আছে, অর্থাৎ নিষ্কাশিত করতে পারি। সিলভার, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, আয়রন আর গোল্ড। এইখানে কোনটা হবে দেখো, এইটা কি হয়, আয়রনটা কি হয়, আয়রনটা আমরা সবাই জানি যে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, কার্বন বিজারণ পদ্ধতি। আর এমজিটা কিসের সাহায্যে মানে নিষ্কাশিত করা হয়, এমজিটা আমরা কি জানি, তড়িৎ বিজারণ পদ্ধতিতে। আর এটাও মুক্ত অবস্থায় পাওয়া যায়, সোনাটা কি হয়, মুক্ত অবস্থায় পাওয়া যায়। আর পড়ে থাকলে কি আমাদের সিলভারটা, তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। সিলভারটাকে আমরা কি করি, হালকা পরিমাণে তাপ দিলে পরে সেটা কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ তাপীয় বিজারণ পদ্ধতিতে আমরা কি করতে পারি, সিলভারটাকে আলাদা করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে এ।
চলো পরেরটা দেখে নিই, শেষ অর্থাৎ 15 দাগেরটা। কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। ক্লোরোফর্ম কি আগে জানতে হবে। ক্লোরোফর্ম হচ্ছে CH-Cl3। এইটা আমরা কোথা থেকে পাবো, অর্থাৎ এখানে বিক্রিয়াগুলো দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাকে বার করতে হবে কোনটা থেকে আমরা এটা উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দেখো যে যদি আমরা প্রথমটাতে নিই, প্রথমটাকে নিলে পরে কী পাবো, CH4 প্লাস Cl2 আছে, তাই তো। তাহলে এইটা থেকে উৎপন্ন হবে কি CH3Cl প্লাস HCl, এটা উৎপন্ন হচ্ছে। তাহলে এটা উৎপন্ন হচ্ছে না। তারপরটাতে দেখো, এটা যদি আমরা দেখি CH3Cl প্লাস Cl2, এইটা থেকে কি উৎপন্ন হবে CH2Cl2 প্লাস HCl, ঠিক আছে, এটা উৎপন্ন হচ্ছে। তারপরটাকে যদি আমরা দেখি, তারপরটাতে কি রয়েছে CH2Cl2 প্লাস Cl2, এইটা থেকে উৎপন্ন হবে কি CHCl3 প্লাস HCl, ঠিক আছে। তারপরটাতে দেখো, এটা হচ্ছে কি CHCl3 প্লাস Cl2, এখান থেকে কি পাবো CCl4 প্লাস HCl, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এইটা কোথায় পেলাম, এটা দেখতে পাচ্ছি যে এখানে পেলাম। তাহলে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে কি, এটা তো আমাদের ক্লোরোফর্ম এটা হচ্ছে। তাহলে ক্লোরোফর্ম কোথায় পেলাম, এই বিক্রিয়াটাতে পেলাম। তাহলে এখানে আমরা কোথায় দেখতে পাচ্ছি, সিতে পেয়ে যাচ্ছি। তাহলে সি হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে বিক্রিয়াটিতে অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ায় ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করতে বলেছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, ক্লোরোফর্ম কোনটাতে উৎপন্ন হলো, CH2Cl2 প্লাস Cl2, ঠিক আছে। এরা বিক্রিয়া করে HCl বেরিয়ে যাচ্ছে এবং ক্লোরোফর্ম উৎপন্ন হচ্ছে। তাহলে এইভাবে কি হয়ে গেল, আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল। তো আজকে আমরা MCQগুলো নিয়ে আলোচনা করলাম, ডিটেলসে আলোচনা করলাম। পরের দিন আমরা বাকি কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।